আজ জিও বাংলার টলি কথায় এই শনিবার সন্ধ্যে 6টায় আমাদের সাথে আজকে যে গেস্ট রয়েছে তার সাথে তো মজার আড্ডা গল্প সবকিছুই হবে, কিন্তু সেই সাথে হবে একটু ম্যাজিক। ভাবতে পারছেন আজকে কে রয়েছে আমাদের সাথে? আপনারা গেস করুন, আর ততক্ষণ আপনাদেরকে আমি বরং দেখিয়ে দিই আজকে কে আছে আমাদের সাথে। মৌরি, ওয়েলকাম টু টলি কথা। হাই। আমি দর্শকদেরকে বলছিলাম আজকে যে স্পেশাল গেস্ট রয়েছে আমার সাথে, এমন স্পেশাল গেস্ট দর্শকরা কল্পনা করতে পারেনি। আচ্ছা, তোমার থেকে আজকে আমার অনেক কিছু জানার আছে, মানে এটা আমি আগেই বলে দিচ্ছি, আজকে অনেক কিছু জানবো। তো ফার্স্টে যেটা জিজ্ঞাসা করবো যে দেখো, ছোটবেলায় তোমাদের একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার কিন্তু ছিল, মানে এখনো অবশ্যই রয়েছে, তো ছোটবেলায় অনেকটা বেশি রোমাঞ্চকর ব্যাপার ছিল যখন দেখতে যে বাড়ির মধ্যে সিংহ ঘোরাফেরা করছে, তারপর আরো অনেক কিছু নতুন নতুন শিখতেও। কেমন ছিল? আমাদের বাড়ির ভেতরটা চিরকালই খুব অন্যরকম, নতুন রকম। এবার ছোটবেলায় যে জিনিসগুলো দেখতাম যে ফেয়ারি টেলস এর বইতে হচ্ছে, সেগুলো আমাদের ন্যাচারালি ঘরের ভেতর হচ্ছে। যেরকম বিছানার তলায় সিংহ, বাড়ির সামনে হাতি, হ্যাঁ, তারপরে ঘোড়া করে মা নামলো, বাবা যখন চা খাচ্ছে সেটা হাওয়ায় ফ্লোট করছে। তারপরে মানে আমাদের পুরো ফ্যামিলিটাই একটা অন্যরকম ছিল। এবং আমাদের যখন স্টেজ শোজ হতো, কখন যে স্টেজ শো এর লাইফটা রিয়েল লাইফের সাথে মার্জ হয়ে গেছে আমরা নিজেই বুঝতে পারতাম না, কারণ আমরা নিজেরাই কেমন একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড এর সাথে যুক্ত হয়ে গিয়ে ওই রকমই হয়ে গিয়েছিলাম। আর বন্ধুরা বলতো যে এই তুই আজকে আমাকে এটা একটু প্লিজ ভ্যানিশ করে দাও, আমি করে দিতাম। তো তখন ব্যাপারটা যখন করে দিতাম তখন ওরা বলতো, বাবা তোরা কি সারাদিন এরকম করিস? আমি বললাম হ্যাঁ, নর্মাল। মানে একদিকে ঝালমুড়ি খাচ্ছি আর অন্যদিকে ঝালমুড়ি ভ্যানিশ হচ্ছে, এই ম্যাজিকটাও তো আমরা রোজ দেখি। কিন্তু তার সাথে প্যারালাল যে ম্যাজিকের জগৎ, যে ফেয়ারি টেলিশ ম্যাজিক, যেটা আমরা দেখতে ভীষণ ভালোবাসি, সেটা অ্যাকচুয়ালি আই উড সে আমার বাবা মা এত পরিমাণে আমাদের সেই জগৎটার সাথে অল্প বয়স থেকে, ছোট বয়স থেকে এক্সপোজ করেছিল। এবং আমরা এরকমও হয়েছে যে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি, খুব সিরিয়াসলি পড়াশোনা করছি, কিন্তু সেটা করছি ড্রেসিং রুমে। বা রাশিয়াতে আমাদের শো চলছে, সেখানে মানে বরফের মধ্যে ভীম ঠান্ডা, কিন্তু আমাদের ঠান্ডাটা গায়ে লাগছে না, কারণ আমরা সবাই একসাথে রয়েছি, ইন্ডিয়ান ম্যাজিক পুরো জগৎকে দেখাচ্ছি এবং দাপিয়ে দেখাচ্ছি, মানে দেখাচ্ছি ইন্ডিয়া কাকে বলে। তো সেই যে ফিলিংটা, সেই প্রাইডটা, সেটা খুব ভালো লাগে। এবং সেটাই একটা অন্য রকমের ম্যাজিক যে আমরা যতবার গেছি একটা পোর্শন অফ ইন্ডিয়াকে ক্যারি করে নিয়ে গেছি। এবং যখন ঘুরেছি শাড়ি পরে ঘুরেছি, ছোট বয়স থেকে একদম প্লেন থেকে আমরা নামতাম শাড়ি পরে। তো পুরো টিম যখন শাড়ি পরে নামছে সবাই হাঁ করে দেখতো যে দিস ইজ ইন্ডিয়া। আর আমরা মনে হতো যেখানেই আমরা যাচ্ছি আমরা একটা বেশ মানে অন্যরকম কিছু একটা করে ফিরবো, আর করতামও। সেই অন্যরকম কিছুর ক্ষেত্রে একটা জিনিস জানি যে আমরা বরাবরই, মানে আমি বেসিক্যালি বারবার দেখেছি যে যতবার তোমার সাথে আমার কথা হয়েছে নতুন কিছু একটা বেরিয়েছে। যেমন আগে একবার কথা হয়েছিল, তুমি একটা তখন লকডাউনের টাইমে একটা খুব সুন্দর কবিতা লিখেছিলে, সেটা আমাদেরকে পড়ে তুমি শুনিয়েছিলে। তো এইবার একটা ব্যাপার যেটা আমি অফ ক্যামেরা শুনছিলাম, তুমি এরকম কিছু কাণ্ড ঘটাচ্ছ যেখানে মানুষজনকে মশা খাওয়াচ্ছ এবং তারপর পে করছো, এরকম কিছু। হ্যাঁ, ওই দীপাঞ্জন দার সাথে একটু আগে কথা হয়েছিল, দীপাঞ্জন দা তো ক্যাচ লাইন করেই দিল, মশা খাও টাকা বানাও, টাকা বানাও। আমি এটা, আমার এটা খুব দারুণ লেগেছে, বিকজ এক্স্যাক্টলি এইটাই আমি করছি। যখন মানুষকে বহু রকম ভাবে বলে হয় না, হ্যাঁ, আমরা চাই আমরা ভালো থাকি, কিন্তু যখন আমরা বিভিন্ন লোকের কাছে হেল্প চাই, কিন্তু আমরা দেখি যে আমরা নিজেরাই কিন্তু সেটাকে ক্রিয়েট করছি। মানে আমাদের যে লেকস, সেই লেকস এর মধ্যে যে আমরা ময়লা ডাম্প করতে থাকছি, সেই কারণে টোটাল বাইপাস এলাকা কনজেস্টেড হয়ে গেছে এবং পলিউটেড হয়ে গেছে। কি জিনিসটা পলিউটেড হচ্ছে? লেক গুলো পলিউটেড হচ্ছে, সেখান থেকে মাটিটা পলিউটেড হচ্ছে। এটা যে বিচ্ছিরি টক্সিক এফেক্ট, সেটা তো আমরা ভাবছি না, আমরা তো জাস্ট গিয়ে প্লাস্টিক হোক যাই হোক যা ইচ্ছে হচ্ছে লেকের মধ্যে ডাম্প করছি, জানো ওটা একটা বিশাল বড় সাইজের ডাস্টবিন। তো আমার মনে হয় দিস ইজ ভেরি ব্যাড, কারণ আমাদের ওয়াটার বডিজ, আপনি কি দেখবেন ওখানে যে তুমি বলছি হ্যাঁ আপনি ক্যান্সার, হ্যাঁ, তো ওখানে গিয়ে যদি তুমি দেখো দেখবে যে লেক গুলো কেন এত ডাম্পিং ইয়ার্ডের মতো ট্রিট করা হচ্ছে, আর সেটা কে করছে? আমরা করছি। তো আমি রিকোয়েস্ট করেছিলাম সবাইকে যে প্লিজ লেকের মধ্যে গার্বেজ ফেলো না। এবার তারপরে এটাও সাজেশন দেবো,
দ্য ডিফারেন্ট হেডস যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যে যদি কিছু একটা করে লেগগুলো পরিষ্কার করানো যায় তো ফ্যান্টাস্টিক হতো। কিন্তু আমার কথা যতদিনে শোনা হবে ততদিনে তো আরো বেশি মশা মাছি নোংরা আমাদের ওখানে জমবে। তো আমি তাই ভাবলাম যে কেন না ফেসবুকে আরেকটা পোস্ট দিই, আর সেটা হলো যে একটা মশা খাওয়া অভিযান। এবং মানে তার বিনিময়ে এমনি এমনি তো না, মানে তার বিনিময়ে ইনফ্যাক্ট আমি টাকা দিতেও রাজি আছি, 1000 টাকা করে দেবো যদি সে 15 সেকেন্ড মুখ খুলে রাখতে পারে উইদাউট চুইং এনি মসকিটোস। মানে কি ভয়ঙ্কর, যে মানে কি ভয়ঙ্কর, আমি ইমাজিন করছি ব্যাপারটা জাস্ট। হ্যাঁ, ওটা কিন্তু হতে চলেছে। মানে আমি লিটারালি একজন ক্যান্ডিডেট পেয়েছি যে বলছে যে হ্যাঁ সিরিয়াসলি বলছে না আমি এটা করতে রাজি আছি, কারণ আমি যদি জিতে যাই তাহলে আমি রাস্তার কুকুরদেরকে সেই টাকাটা দিয়ে খাওয়াবো। তাহলে আমি সিলেক্ট করেছি যে জিতলেও আমি জিতে যাবো। হ্যাঁ, মানে ইটস আ গুড আইডিয়া। তো ওকে অলরেডি পিন পয়েন্ট বলা হয়েছে যে তুমি এসো, এবং গেমটা হবে যে ওই সন্ধ্যে 6:30টার সময় পূর্বালোক অঞ্চলের মধ্যে হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে, এবং মানে মাঝে মধ্যে মুখটাকে নাড়াতে হবে। যদি মুখে মশা পড়ে ক্যান্সেল, 1000 টাকা তুমি পাবে না। কিন্তু যদি মুখে মশা না থাকে তাহলে তুমি পাবে। আমি জানি আমি জিতবো। হ্যাঁ, মানে কি যে ভয়ঙ্কর একটা ব্যাপার, আমি ভাবছি যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে, মানে ভয়ঙ্কর তৈরি করে ফেলছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আই থিংক গোটা সিটি জুড়ে এরকম ধরনের ছোট ছোট গেমস খেলতেই থাকবো, প্রচুর গেমস খেলার আছে। আচ্ছা, তোমার শুরুটা মানে অভিনয়ের শুরুটা এমন একজনের সাথে, তো তখন নার্ভাস ফিল হয়নি? মানে প্রসেনজিৎ চ্যাটার্জি সেই মানে ওই রকম একটা ভাইব, আর তারপর তার সাথে অভিনয় করা ফার্স্ট আবার কিরকম ছিল এক্সপিরিয়েন্স? হ্যাঁ, অনেস্টলি তুমি যদি আমাকে বলো যে বুম্বাদার সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব গোল্ডেন একটা এক্সাম্পল। প্রথমে খুব ভয় পেয়েছিলাম একটা ফ্যাক্টরের জন্য, ওটা যে বুম্বাদা দ্যাট ইজ আ সুপারস্টার সেটার জন্য না। আমার যেটা মনে হয়েছিল যে আমি আমার কাজটাকে ঠিক মতো করতে পারবো তো, ওটাতে আমার একটুখানি নার্ভাস লাগছিল, কারণ হি ইজ সাচ আ স্টলওয়ার্ড। একজন স্টলওয়ার্ড মানুষের সাথে যখন কেউ অভিনয় করবে তার অভিনয়টাকেও সেই রকম ভাবেই তাকে করে দেখাতে হবে, একদম সুন্দরভাবে প্লেস করে। তো সেই কারণে আমার তো অডিশন হয়েছিল, সেই অডিশনে আমি পাস করি এবং বুমাদা নিজে বলে এই মেয়েটা পারবে। তখন আমার খুব আনন্দ হয় যে ওকে ফাইন, আমার ডিরেক্টর চুজ করেছে, আমার টিম চুজ করেছে, এবং আমার লিড অ্যাক্টর যিনি সুপারস্টার, দ্য ভেরি লাভিং বুম্বাদা। তো বুম্বাদার সাথে এক্সপিরিয়েন্সটা যখন শুরু হয়ে গেল, যখন ফ্লোরে গেলাম, তখন কিন্তু আমার মনে হয়নি ওটা একেবারেই সুপারস্টার বুম্বাদা। ইনফ্যাক্ট তখন আমি রিয়েলাইজ করলাম দ্যাট অ্যাজ আ কো অ্যাক্টর মানুষটা একেবারেই আলাদা। উনি কিন্তু ডিসিপ্লিনড, উনি স্পটে 1 মিনিট দেরিতে আসেন না, উনি কিন্তু প্রত্যেকটা কাজ মন দিয়ে করেন এবং এখনো সেটাকে মেনটেন করছেন। একদমই। আর শুধু সেইটা নয়, যখন আমি গিয়ে ফ্লোরে পড়লাম আমি বুঝলাম যে প্রত্যেক মুহূর্তে আমি এটা 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 পেলাম, সেটা আমার গোটা লাইফের অ্যাসেট। ইনফ্যাক্ট আমি যখনই ফ্লোরে যাই আমি বলি যে আমার শুরুটা বুম্বাদার সাথে হয়েছে এবং হি ইজ সাচ এ ডিসিপ্লিন ম্যান, সবসময় অন টাইম, এবং শুধু তাই না ভীষণ কেয়ারিং নিজের কোস্টার সম্পর্কে, তার প্রেজেন্টেশন সম্পর্কে, সে কিভাবে নিজেকে ডিপিক্ট করছে সেটা সম্পর্কে। আর যদি বলো যে যেরকম স্টেজ নার্ভাসনেস হয় বা ক্যামেরার সামনে নার্ভাসনেস, সেটা কিন্তু একটু আগে কেটে গিয়েছিল, কারণ বেঙ্গলে আমাকে মানুষ একটু পরে চিনেছে। আমার অ্যাকচুয়াল ব্রেক বলতে যেটা, সেটা কিন্তু অন্য কালচারে হয়েছিল। মানে নাগপুরি ছবিতে, যুগ্নি ছবিতে আমি দ্বৈত ভূমিকায় নেমেছিলাম, যে কারণে যখন ওই ডাবল রোল করছি তখন অলরেডি আমার সেই মানে যেটা আমরা বলি যে ক্যামেরা ফ্রাইট বা স্টেজ ফ্রাইট, সেটা একদমই চলে গিয়েছিল। আর স্টেজ ফ্রাইট ছোটবেলা থেকে ছিল না, কারণ থ্যাংক মাই প্যারেন্টস ফর দ্যাট। আর ক্যামেরার যে অ্যাডাপ্টেশনটা স্লোলি, সেটা আরো সুন্দরভাবে হলো। যিশুদার সাথেও কাজ করেছিলাম একই ছবিতে, এবং অনেক তাবড় তাবড় শিল্পীরা। আমি তখন একদম বাচ্চা, কিন্তু দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি নাইস। তা সামনেই আমাদের প্রি হোলি দোল যাই বলি না কেন, এই যে প্রি হোলি পার্টটা যেটা আমি বললাম একটু আগে, এটাই বোধহয় আসবে আসবে কালার্স অ্যান্ড অল, এগুলোই বেশ ব্যাপারটা আমাদের জমিয়ে রাখে। সেটা দুর্গাপুজো কালীপুজো সবেতেই আমরা বলি যে কোনো আসলেই উৎসব, যে আগের ব্যাপারটাই ভালো ছিল। তো প্রি হোলিতে দাঁড়িয়ে তোমার হোলির কোনো স্মৃতি একটু শেয়ার করবো? অ্যাকচুয়ালি হোলি আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট,
গোটা পরিবারের কাছেই। কারণ প্রথমত হোলি খেলতে ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে দেখেছি মা বাবা হোলি খেলছে। আর হোলির ওই যে রং লাগানোর মধ্যে একটা অদ্ভুত রকমের সৌন্দর্য রয়েছে। আমার মনে হয় যে ওই যে রংটা গিয়ে লাগিয়ে দিলাম কারোর গালে, মানে তার লাইফটাকে ইমপ্রুভ করার একটা চেষ্টা বা তার লাইফে আনন্দ আনার যে চেষ্টা, ওটাই দারুণ লাগে। কারণ ম্যাজিক ইজ অল অ্যাবাউট দ্যাট। আর যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমি যেহেতু রং ভীষণ ভালোবাসি, আমি ছবি আঁকি নিজে, তো সেই কারণে আমার হোলির দিনটা আমি একদম একটা কবি কবি ভাবে চলে যাই। মানে আমি যেরকম মজা করতে আনন্দ করতে ভালোবাসি, মানে দৌড়াদৌড়ি রং মাখামাখি এগুলো তো হয়েছেই, 3 বোনের মধ্যে এখনো হয়। আই থিঙ্ক আমরা যদি 90 ইয়ার্স অফ এজ হই তখনই আমরা সেই রকমটাই থাকবো ছোটবেলার মতো। আর সেই ইনোসেন্সটাই আমাদেরকে প্রত্যেকবার করে রঙের যে ম্যাজিক সেটা বারবার ফিরিয়ে আনে। আমি পার্টিকুলারলি, মানে আমার সামনে একটা বইও আসছে, সেই বইটা রিলিজ হবে, রেইনবোজ আনলিমিটেড বলে। রামধনুর যে 7টা রং আর এই যে রং নিয়ে খেলা, এটার মধ্যে আমি একটা ভীষণ সুন্দর অ্যামালগামেশন দেখতে পাই। আমার কেমন জানি মনে হয় যে জীবনের মধ্যে যদি রং আনতে হয়, তাহলে এই যে যেরকম ভাবে রামধনু আকাশে আমরা দেখতে পাই, এই যে হঠাৎ করে দেখতে পাই যখন সূর্যের আলো আর বৃষ্টি একসাথে আসে তখন দেখতে পাই, তো এই যে ইনক্রেডিবল ফিনোমেনা গুলো, যেগুলো ঈশ্বর আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখো পৃথিবীটা কত সুন্দর, তো এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আমরা আরো ভালো থাকবো, আরো ভালো কাজ করব, আরো নানা জিনিসের মধ্যে ইন্সপিরেশন খুঁজে পাওয়ার চেষ্টায় থাকবো, এন্ড লাইফ ক্যান বি বিউটিফুল। তোমার একটা খুব সুন্দর লেখা এই মুহূর্তে আমি শুনবো, মানে একটু দর্শকরাও তোমার অন্য দিকটা জানুক যাতে। আচ্ছা, আমার লেখাটা কিন্তু ইংলিশে। একদম একদম, কোনো এটা অসুবিধা নেই। গতকাল রাত্রিরেই ইনফ্যাক্ট আমি ওয়াও, মানে একদম আমরা নতুন লেখা পাচ্ছি। হ্যাঁ একদম। তো আমি এটা উইমেন্স ডে এর জন্যই লিখেছিলাম, ফেসবুক থেকেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আসলে আমি হচ্ছি ফেসবুক পোয়েট। মাঝরাত্রিরে কবিতা লিখি যখন মুড আসে, আর সেই মুডটার উপর বেস করে অনেক কিছু হয়। মানে আমি অনেক ইমোশনসকে রিইনভেন্ট করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। মানে নতুন কোনো চরিত্রে অভিনয় করতে চাইছি, হঠাৎ কবিতা লিখতে লিখতে এই অ্যাঙ্গেল গুলো আমার মনের ভেতরে ফুটে ওঠে। তো আমি সেই রকমই একটা কবিতা, যেটা গতকাল রাত্রিরে লিখেছি, তোমাদের পড়ে শোনাচ্ছি। একদম। That womanly thing. She is special in every way, as the sunlight makes the warmth in a day. All who enjoy her loving caress would know how much she undid to cure a mess. Through every up and down, she stood by you. Unknowingly, all your dreams came true. She wore your troubles like a stylish dress, as she is the way to an unknown happiness. You did abuse her, scream at her, left her unprepared, but to it all, she never fled. She simply, unbelievingly stared. As her eyes filled up with water, things could have been much better. But you cannot see her cry. And because of that, asked her simply why. She has every bit of control over you, because behind every successful man is a woman. It's true. Wow! আমি একটু চুপ করেছিলাম ব্যাপারটা, মানে দারুণ। তুমি বলছো মাঝরাতে তুমি এগুলো এরকম করো, ইমোশন, এটা তো তুমি মানে সাংঘাতিক। এটা এইরকম ভাবে বলছো ব্যাপারটাকে? হ্যাঁ এইরকম হয় আর কি, মিডল অফ দ্য নাইট। দারুণ দারুণ কবিতা ভূত আসে। সিরিয়াসলি দারুণ। তোমার নতুন কাজ নিয়ে একটু আগে শুনছিলাম, সেটা নিয়ে একটু বলো, নতুন কাজ কিরকম আসছে? ওয়েল, এখন তো আমি অন্য কালচারাল ল্যাঙ্গুয়েজেসে কাজ করার ক্ষেত্রে যে আগে মানে বেশ কটা বাংলা ছবি করেছি, এখন ইচ্ছে হচ্ছে যে অন্য ল্যাঙ্গুয়েজেও ভেঞ্চার আউট করব। এই মাসে অফকোর্স আমার একটা ছবির মিউজিক লঞ্চ হবে, আলোর দিশা বলে। ছবিটা কিছুদিন আগে ফিল্ম হয়েছিল, কিন্তু মিউজিক ভীষণ সুন্দর। শ্যামল বোসের ডিরেকশনে এবং রাজদীপ সরকারের সাথে কাজ করেছি। ভীষণ, রাজদীপ তখন একেবারেই নতুন, তো ভীষণ এনজয়েবল একটা এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ আ নাইস ফিল্ম টু ওয়ার্ক অন।
মিউজিকটা পার্টিকুলারলি টাচিং, কিন্তু ওখানে আমার রোলটা ভেরি মাচ অফ আ হাউস ওয়াইফ, যে খুব সাপোর্টিভ। কারণ আমার মনে হয় যে বিং আ হাউস ওয়াইফ, মানে আমরা সবাই বলি যে হ্যাঁ আজকের দিনে আমরা প্রোগ্রেসিভ হব, এই করব সেই করব, কিন্তু প্রোগ্রেশনের যে জায়গাটা, মূল যে জায়গাটা, এই যে ফ্যামিলি বিল্ডিং এর যে মূল জায়গাটা, সেই জায়গাটা যদি আমাদের গড়বড় হয়ে যায় না, তাহলে কোনোদিনও আমরা বাইরে গিয়ে দাঁড়াতে পারবো না। তো এই যে মূল জায়গাটাকে যারা তৈরি করেছে এবং যেই জিনিসটা দিয়ে তৈরি করেছে, তাদেরকে একটা মানে সর্ট অফ মাই লাভ টু দেম, কারণ আমি তাদেরকে খুব ভালোবাসি। তারা হয়তো বা চুপ করে থাকেন, তারা কোনো অ্যাপ্রিসিয়েশন চান না, কিন্তু তাদের কন্ট্রিবিউশন বোধহয় মুখে বলে পার করা যাবে না। আর সবার শেষে এটাই বলবো যে আরো যে অন্যান্য ল্যাঙ্গুয়েজেস এ কাজ আসছে, যেরকম তেলেগু ছবি একটা শুটিং শুরু হয়েছে, ছবিটার নাম হচ্ছে বসীকরণম। তো শুভানিজি ডিরেকশনে আছে, আমার সাথে সাজিদ আছে, সাজিদ হিরো এবং প্রোডাকশন একসাথে করছে। তো ইটস এ টাফ ভেঞ্চার। তো বসীকরণম নামটা খুব ইন্টারেস্টিং, আমার দারুণ লেগেছিল। ইটস অল অ্যাবাউট বশীকরণ, হুইচ ইজ আ ডার্ক সাইড অফ ব্ল্যাক ম্যাজিক। আমার একটা জিনিস জানতে ভীষণ ইচ্ছে করছিল শুরুতেই, যখন তুমি বললে যে তোমাদের 3 বোনের 90 ইয়ার্স হয়ে গেলে পরেও তোমরা ওই হুজ্জতিটা করতেই থাকবে, তোমাদের 3 জনের মধ্যে কে বেশি একটু প্যাম্পার্ড চাইল্ড, কে? প্যাম্পার্ড আমরা 3 বোনই, হ্যাঁ, যে যার মতো করে। এবার মাঝে মাঝে আমাদের ফেজ যায় এক এক রকমের, হ্যাঁ, আর যখন যার ফেজ যায় তখন তাকে প্যাম্পার করতে হয়। মানে একদিন কারোর একটু ভাল লাগলো না বেশি, হ্যাঁ, তখন সবার রেসপন্সিবিলিটি হয়ে যায় তাকে ভালো ফিল করানো, এবং আমরা সেটা দায়িত্ব নিয়ে করি। ছোটবেলায় কে বেশি দুষ্টু ছিল? ওরে বাবা, ইট হ্যাজ টু বি মমতাজ। ভীষণ দুষ্টু ছিল, মানে আই ক্যানট টেল ইউ হাউ মাচ। ও বাড়িতে এত দুষ্টুমি করতো, আমরা কেউ সামলাতে পারতাম না। এরকমও হয়েছে যে একটা জিনিস ছিল বাই দ্য ওয়ে, যে আমরা দুষ্টুমি করার পরে আমাদের একটাই ভয় ছিল যে বাবা যদি জেনে যায়, হ্যাঁ বাবা বকবে তো, তাই জন্য বাবাকে বলা যাবে না, মা কভার আপ করবে। কিন্তু ইনসিডেন্টালি পরবর্তীকালে দেখা গেল বাবা সব মানিয়ে নিচ্ছে, মা বকছে। তো এটা রোল রিভার্সাল হতেই থাকে। আর দুষ্টুমি তো মানে ফুল অন আমরা বিভিন্ন রকম ভাবে করেছি। দিদিও বেশ দুষ্টুমি করতে পারে, কিন্তু দিদি ইজ মোর কোয়ার্কি, আমি একটু শান্ত। আর ছোট বোন খুব দুষ্টু, বাবারে বাবারে। ছোটবেলায় একটা জার অফ বাদাম থাকতো না, যেটা ভ্যানিশ হতো না। বড় মানে যা শুনছি সব, মানে এখন মনে হচ্ছে কি বলতো, তোমাদের ছোটবেলাটা মানে সিরিয়াসলি তুমি যেরকম বলে না পুরো ম্যাজিক্যাল, এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, জাপানের স্পোর্টস কার র্যালিতে আমরা গেছি, হ্যাঁ, বাচ্চাদের স্পোর্টস কার র্যালি, এবং বে স্কোয়ারে আমাদের শো চলছে তখন। তো আমাদের যে মিস্ট্রেস ছিল, যে আমাদের দেখাশোনা করতো, তাকে নিয়ে আমরা ওই রেসের র্যালিতে যাবই, এবং বাবা মা না বলে দিয়েছে, লুকিয়ে লুকিয়ে গেছি। তখন আমাদের বয়স হচ্ছে কত, 10 আর 7 বোধহয়। আচ্ছা। আর এই করতে গিয়ে মার একটাই কারণ ছিল আমাদের ওখানে না যেতে বলার, যে যদি ওখানে ধুলোবালির মধ্যে কিছু একটা করে কোনো ইনজুরি হয়ে গেল বা কিছু হলো, তো তখন আমরা যেহেতু বিদেশে আছি, যতটা কম এক্সপোজ করে নিজেকে, মা বাবার সাথে রইলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমরা তো দুষ্টু, আমরা গেছি, এবং আমার ছোট বোন একটা এরকম রেলিং এর উপর চড়েছিল, এবং তখন আমার রেলিং এর উপর বসে আমরা এরকম করে দুলতে দুলতে স্পোর্টস কার র্যালি দেখছি। হ্যাঁ, আমার দুটো পা ছুটছে, কিন্তু মমতাজ তখন বড্ড বেশি ছোট্ট, ওর পা গুলো ছুটছে না, ওরম ক্লকওয়াইজ গিয়ে ধাম করে পড়লো, এবং ছড়েও গেল, ছড়ে গিয়ে গল গল করে রক্ত। এবার এটাকে ঢাকা যাবে কি করে? এটা তো এখন মানে ব্যথার থেকে বেশি ঢাকা যাবে কি করে? বাবার কাছে বকুনি খাবো, বাবাকে বলো না, তাই করে না কেন? তারপর ওকে তুলে নিয়ে যাওয়া হলো, বললো যে এইটাকে ঢোকাবে, স্টিচ করছে ডাক্তার। আর মানে পুরো ওটারই একটা নতুন রকম শো হয়ে গেল রাত্রিবেলা। এটা ছিল যে যদি আমাদের কখনো ইনজুরি হতো, ধরো কারোর একটা কেটে গেল বা ছড়ে গেল, আমরা চকলেট পেতাম। চকলেটটা কোথায়? চিড়ের দিকে চোখটা থাকতো সবসময়। গল্প আছে, সবকিছুই হচ্ছে, তবে দর্শকরাও ওয়েট করছে একটা জিনিসের জন্য। আমি কিন্তু জানি না, আমি শুরুতেই বলেছি আমরা একটু ম্যাজিক দেখতে চাই। ম্যাজিক তো এমনি এমনি রয়েছে চারিদিকে, অলওয়েজ দেয়ার, কিন্তু ম্যাজিক তো এমনি এমনি হয় না, তার জন্য সাজ সরঞ্জাম লাগে, আর তাই জন্য আই গেস এখান থেকে নিতে হবে। একটু নিতে হবে, তাহলে আমরা একটু প্রিপেয়ার করে নিই, আমরা তারপর আসছি। 2 সেকেন্ডের প্রিপারেশন, দুটো রাবার ব্যান্ড। রঙের ম্যাজিক তো আমরা জানি অসাধারণ হয়, আর যখন তুমি আমাকে অ্যামিনেশন দিয়েই দিয়েছো,
কেন না সেই ম্যাজিক তোমাকে করে দেখিয়ে দিই। মানে একদম, রং একদম। অনেক রকমের হতে পারে, রং কালারফুল হোক ভালো, কিন্তু রং যখন রং দিকে আমাদের নিয়ে যায় তখন কিন্তু ভালো না। মানে এই যে এখন পলিটিক্যাল এত চাপ আমাদের, হ্যাঁ আমরা কতটা চাই বলতো যে রঙের কোনো জিনিসে আমরা না ভেসে যাই, তাই তো? সেই কারণেই বলছি, একটা সাদা রুমাল তুমি আমায় দিয়েছো এই মুহূর্তে। এবার দেখো, সাদা রুমালের ইউনিক জিনিসটা এটাই যে এই মুহূর্তে আমরা অনেকের মধ্যে ছোট ছোট হোলস দেখতে পাচ্ছি। পাচ্ছ কি তুমি? না। এক্স্যাক্টলি, সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আছে বটে। মানে এয়ার গ্যাপ ছোট্ট 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 ছোট্ট। হ্যাঁ, এবার ধরো আমি আমার মনের যে ব্যাপারটা, মানে আমি ভাবলাম যে আমি জানি যে এর ভেতরে হোলস রয়েছে অনেকগুলো, হ্যাঁ, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। এবার আমি ম্যাজিক্যালি সবকটা হোল সেন্টারে নিয়ে আসবো, বুঝেছো তো? একদম একদম হ্যাঙ্কিটার মাঝখানে। আচ্ছা, এবার সাদা রুমাল, সেটার পেটের মাঝখানে আমি এই কয়েনটা, মানে ধরে নাও টাকা পয়সা রেখে দিলাম, আর তোমাকে আমি দেখাচ্ছি এই যে, এই হয়তো তুমি বলবে যে ম্যাজিশিয়ানের মেয়ে ভ্যানিশ করে দিল, না কোনো রঙের ছোঁয়া টোয়া নেই বাবা এখানে। সাদা রুমাল, তার পেটে কয়েন, হলো মানে টাকা পয়সা। এবার টাকা পয়সার জন্য মানুষ কত মারপিটই না করতে পারে, তাই না? কত ইস্যুস আসতে পারে, কত কিছু হতে পারে, লোকে রক্তারক্তি করে ফেলতে পারে। এবং আজকের দিনে আমরা কতটা পলিটিক্যাল ওয়ারফেয়ারও দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা শান্তিতে বিশ্বাস রাখি, তাহলে আমাদের মধ্যে যতটাই বিচ্ছেদ থাকুক না কেন, দেখবে এফেক্ট করবে না। সেই কারণেই আমরা ম্যাজিকে ফিরে আসবো, যেটা আমাদের চাইল্ডহুড, যেটা আমাদের কালার, যেটা আমাদের বিলিফ। আমি সেই ম্যাজিক মন্ত্রটা বলি, আব্রাকাডাব্রা হুকাস ফোকাস ইন্দ্রজাল ফুস, তাহলে দেখা যাবে যে এই হ্যাঙ্কির পেট ফুড়ে সেই ছোট্ট 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 যে হোল, সেগুলোকে পুশ করে কয়েনটা কিন্তু, মানে আমাদের টাকা পয়সার প্রবলেমটা কোথায় যেন টাকাটাই বেরিয়ে এলো। বাই দ্য ওয়ে, কারণ আমরা শান্তিতে বিশ্বাসী, সেই শান্তিও কিন্তু বিচ্ছেদ হলো না। মানে এটা কিন্তু আমাদের কমপ্লিট বিশ্বাসের ওপর ব্যাপার। মানে আমরা যদি বিশ্বাস করি যে আমরা কোনো কিছুকে সাপোর্ট করব, সেটা আমাদের মনের জোর, আমাদের ম্যাজিকে বিলিফে হতেই পারে। সিরিয়াসলি এখন আমি একটা শোতে বসে আছি, ওটা আমি হাত ধরে লিটারালি দেখছি যে লাইভ ম্যাজিক। হ্যাঁ, আমরা যে সুন্দর সুন্দর রঙে বিশ্বাসী, মানে আমরা যে কালার্স অফ লাইফ সেটাতে বিশ্বাস করি, তাহলে দেখবে যে আমাদের কোনো এই যে এত ইস্যুস, এত সোশ্যাল ইস্যুস আমরা ফেস করছি, এত স্ট্রেস, এত হেক্টিক শিডিউল আমাদের লাইফকে এফেক্ট করবে না এত। একদমই। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের এত সুন্দর আজকে একটা চ্যাট হলো এবং সেই সাথে ম্যাজিক দেখলাম তো আবার লাইভ, আর আপনারাও দেখলেন। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদেরকে বলবো, আপনাদের এরকম আরো অনেক চলি কথা নিত্য নতুন এপিসোড দেখতে গেলে প্রত্যেক শনিবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।